সরকার মন থেকে এই পরীক্ষা নিতে চায়নি, বরং এই পরীক্ষাটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তাদের দলের নেতারা একাধিকবার যেই পক্ষে সাবাল করেছে, অযোগ্য যারা আলু পটল ঝিঙ্গের মতো চাকরিটা কিনেছে তাদের পক্ষে সওয়াল করেছে এবং তাদের চাকরি দেওয়ার জন্যই এসএসসিটা কিন্তু তারা হাইকোর্টের নির্দেশে আবার করতে চেয়েছিল, পেরে ওঠেনি। তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বেকার ছেলে মেয়ে, চাকরিহারা যোগ্য ছেলে মেয়েদের অসীম লড়াইয়ের পরে এই পরীক্ষাটা সরকার নিতে বাধ্য হলো। একটা সরকার 2011 সালে ক্ষমতায় আসার পরে দীর্ঘ 14 বছরে একটা এসএসসি নিয়েছে দুর্নীতির দায়ে, সেটা বাতিল। প্রাইমারি নিয়েছে 2 বা 3টে, সেটাও চলে যাবে, 32,000 গেল বলে। সরকার পলিসিগতভাবে দুর্নীতির সপক্ষে, এই যে বলে না আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমি বলছি না, সরকারের হিডেন পলিসিটা হচ্ছে দুর্নীতির সপক্ষে তারা কাজ করেন। এবং এই যে তার তার হাতে কোনো একাধিক উদাহরণ আছে। চাকরি চুরি নিয়ে এই সরকার শুধু কি এসএসসি, প্রাইমারি, পুরসভা চলছে, মামলাটা চলছে, অয়নশীল থেকে শুরু করে একাধিক তো জেলে। দাদা, একেবারে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া হলো 17ই নভেম্বর, এসএসসির পোর্টালে একেবারে সেটা উল্লেখ রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত যে রেজাল্ট, যে ফলাফল একাদশ দ্বাদশের, সেই ফলাফল দেখতে ব্যর্থ কিন্তু পরীক্ষার্থীরা। কি বলবেন, সরকারি অবস্থার কারণটা কি? দেখুন, এখন তো সব কিছুর মধ্যেই সন্দেহ জাগে। কাল অবধিও রেজাল্ট বের করার মানে এই সরকারের সময় এটাই হয়তো, মানে আমি হয়তো এই কন্টেন্টটা শুরু করলাম, দীর্ঘ প্রতীক্ষার পরে 26,000 চাকরি চুরির দায়ে চলে যাওয়ার পরে একটা বড় অংশের মেধাবীদের জীবন তছনছ করে দেওয়ার পরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে, বা বলা যায় ওদের আংশিক তত্ত্বাবধানে, সরাসরি তত্ত্বাবধান করেনি, আংশিক তত্ত্বাবধানে এই এসএসসিকেই দায়িত্ব দেওয়া হয়েছে, যে এসএসসির বিরুদ্ধে ভুরি অভিযোগ এই 26,000 চাকরি বা অন্যান্য এর সাথে যুক্ত রিলেটেড একাধিক আধিকারিক জেলে। এই স্ক্যামটা সেই এসএসসির হাত ধরেই সরকার করেছে, পার্থবাবুরা করেছে, তৃণমূলের উপর থেকে নিচের লেভেল অবধি রামকৃষ্ণ জীবনকৃষ্ণ, প্রাণকৃষ্ণ প্রত্যেকে যুক্ত। এই এসএসসির উপরে ট্রাস্ট রেখেছে কোর্ট, মাননীয় উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। তারপরে যে পরীক্ষার রেজাল্টটা বেরোলো, দেখো এই পরীক্ষাটাই কিন্তু সরকার নিতে চায়নি। প্রথম কথা, এই পরীক্ষাটা নেওয়ার আগে কতবার সুপ্রিম কোর্ট অর্ডার ইস্যু করেছে, প্রতিবার এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করেছে এই সরকার। যেমন প্রথমেই বলেছিল টেন্টেডদের পরীক্ষায় বসতে দেবেন না, আমরা দেখলাম সুপ্রিম কোর্টে অর্ডার ভায়োলেট করে টেন্টেডদের পরীক্ষা অ্যাপ্লাই করে ফেলেছে। আবার সুপ্রিম কোর্ট অবজারভেশন করে কড়া বার্তা দেওয়ার পরে একটা আটকানো গেল, তারপরে জানা গেল এতজন টেন্টেড অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছে। পূর্ণাঙ্গ তালিকা কিন্তু দেয়নি সরকার। পূর্ণাঙ্গ তালিকাটা প্রকাশিত হলে মার্কস বেসিসে, তাহলে আরও কত সংখ্যক টেন্টেড লুকিয়েছিল আমরা জানতে পারতাম। দ্বিতীয়, 2016 চাকরি বাতিলটায় 2016 নিয়মেই করার কথা, 25-এ এসে অ্যাড বের করলো নতুন নিয়মে সরকার, যেখানে বলা হলো কি ওখানে ছিল 45% নাম্বার ন্যূনতম, এখানে 50% করে দেওয়া হলো, যাতে একটা বড় অংশের পুরনো ক্যান্ডিডেটদের বাতিল করা যায়। আবার হাইকোর্টে ধাক্কা খেলো, 10 নম্বর বাড়তি এক্সপিরিয়েন্স বাবদ দেবে, সেটাও ঝামেলা। এটা কিন্তু মামলাটা হয়েছে, আবার মামলাটা হয়েছে এজলাসে। এবং তারপরে এই যে এত কিছু বাধা পেরিয়ে সরকার যখন বাধ্য করা হলো সরকারকে, আমি আবারও বলছি, সরকার মন থেকে এই পরীক্ষা নিতে চায়নি, বরং এই পরীক্ষাটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তাদের দলের নেতারা একাধিকবার যেই পক্ষে সাবাল করেছে, অযোগ্য যারা আলু পটল ঝিঙ্গের মতো চাকরিটা কিনেছে তাদের পক্ষে সওয়াল করেছে এবং তাদের চাকরি দেওয়ার জন্যই এসএসসিটা কিন্তু তারা হাইকোর্টের নির্দেশে আবার করতে চেয়েছিল, পেরে ওঠেনি। তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বেকার ছেলে মেয়ে, চাকরিহারা যোগ্য ছেলে মেয়েদের অসীম লড়াইয়ের পরে এই পরীক্ষাটা সরকার নিতে বাধ্য হলো। ফলে এই সরকারের আজকে যে কালকে রেজাল্ট বেরিয়েছে 8টার সন্ধ্যেবেলা, তারপরে সাইট খোলা যাচ্ছে না, সরকার বলছে সাইট খুললে রোল নম্বর পুট করে জানা যাবে কারা কত নাম্বার, 60-র মধ্যে কারা কত নাম্বার পেয়েছে।
আমরা জানতে পারিনি। একটা সরকার 2011 সালে ক্ষমতায় আসার পরে দীর্ঘ 14 বছরে একটা এসএসসি নিয়েছে, দুর্নীতির দায়ে সেটা বাতিল। প্রাইমারি নিয়েছে 2 বা 3টে, সেটাও চলে যাবে 32,000 গেল বলে। তাহলে তারপরে একটা সরকারকে কতটা দুর্নীতির দায়ে অভিযুক্ত করার পরে একটা সরকার শুদ্ধিকরণের পথে হাঁটবে? আমার প্রশ্নটা এখানে হাঁটবে না। কারণ আমি বারবার যেই কারণেই বলছি যে একটা সরকারের কিন্তু পলিসিগত দিকই হচ্ছে কোনো চাকরি থেকে শুরু করে কোনো পরীক্ষা, সেটা একাডেমিক পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষা বা সরকারের 43টা দপ্তরের প্রত্যেকটা দপ্তর যেগুলো জনগণের জন্য কাজ করে, কোনো দপ্তর কোনো জায়গায়, অর্থাৎ সরকার পলিসিগতভাবে দুর্নীতির সপক্ষে, এই যে বলে না আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমি বলছি না, সরকারের হিডেন পলিসিটা হচ্ছে দুর্নীতির সপক্ষে তারা কাজ করেন। এবং এই যে তার হাতে কোনো একাধিক উদাহরণ আছে। চাকরি চুরি নিয়ে এই সরকার শুধু কি এসএসসি, প্রাইমারি, পুরসভা চলছে, মামলাটা চলছে, অয়নশীল থেকে শুরু করে একাধিক তো জেলে। তারপরে আজকে গতকাল দেখছিলাম মেডিকেলে আরজি করে ঘটনার পরে আমরা জানতে পারলাম কি ব্যাপক অর্থে স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রী চালিত স্বাস্থ্য দপ্তরে কি ব্যাপক অর্থে পুকুর চুরি হয়। কাল দেখছিলাম যেই লোকটি এই দুর্নীতির জন্য লড়ে গেল, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে লড়ে গেল, আক্তার আলী, তাকে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করে দিয়েছে সরকার। তাহলে সরকার যারা দুর্নীতি করছে, এসএসসির সাথে দুর্নীতিতে সরাসরি যুক্ত প্রমাণিত হয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে চাকরি শুধু বাতিল হয়নি, ভর্ৎসনার শিকার হয়েছে, টাকা রিটার্ন করতে হয়েছে। অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর তৎকালীন মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে, তাকে কি দেওয়া হলো? জেল নয়, তাকে দেওয়া হলো সর্বোচ্চ পদ তৃণমূলের, কোচবিহার জেলা সভাপতির পদ দেওয়া হলো। অর্থাৎ তৃণমূল দলে দুর্নীতি করলে তোমার ডিগ্রি বাড়বে। তৃণমূল দলে দুর্নীতি করে তুমি যদি 75-25-এর ভাগ পাঠাতে পারো, তাহলে তোমার উচ্চতা বাড়বে দলে, তুমি নেতা হবে। অনুব্রত জেল থেকে, তিহার জেল থেকে ফিরে এসে পুলিশের মা বউকে ধর্ষণ করবে এই হুঙ্কার দেওয়ার পরে তার ফোর্স বেড়েছে, তার দায়িত্ব বেড়েছে, তার পদমর্যাদা বেড়েছে। তৃণমূলে পদমর্যাদা বাড়াতে গেলে তোমাকে ভোট লুট, খুন, রাহাজানি, ধর্ষণ কিংবা চুরি চামারি করতে হবে এবং দলকে তোমার টাকা পাঠাতে হবে। এইটা যদি করতে পারো তাহলে তোমার পদমর্যাদা বাড়বে, তুমি বড় নেতা হবে, মুখ্যমন্ত্রীর স্নেহধন্য হবে। পার্থ সেটা করে উঠতে পারেনি। পার্থ 75-25-এর ভাগটা হয়তো দেয়নি, সবটা অপার খাটের তলায় লুকিয়ে ফেলেছিল। তাই পার্থ হচ্ছে দিদি ভাইয়ের চক্ষুশূল। পার্থকে নিয়ে দলের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। কিন্তু দাদা, এই যে ব্রাত্য বসু, আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, তিনি পরীক্ষার পরও টুইট করে একেবারে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর জন্যই এই পুরো পরীক্ষাটা তো সফলভাবে করা গেছে, ধন্যবাদ। আবারও ফল প্রকাশেও তিনি টুইট করে লিখেছেন যে এসএসসির ফল প্রকাশ হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর অভিভাবকত্বে হয়েছে, সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। না, আমি বলছি একটা সরকারের একটি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রক হচ্ছে শিক্ষা। নো ডাউট এ রাজ্যে কত শত জ্ঞানী লোক শিক্ষামন্ত্রী হয়েছেন। লাস্টতম শিক্ষামন্ত্রী কান্তিবাবুকে দেখেছি আমরা, একদম দাপুটে শিক্ষামন্ত্রী। আমরা পার্থবাবুকে দেখেছি, মানে তৎকালীন পার্থ, মানে এই পার্থকে গুলিয়ে ফেলো না, ঠিক আছে। আমরা এই রাজ্যে এত শত গুণী শিক্ষামন্ত্রীকে দেখার পরে আজকে পার্থ চ্যাটার্জির কথা ছেড়ে দিলাম, ব্রাত্য বসুর মতন একজন গুণী নাট্যকর্মী, নাট্য ব্যক্তিত্ব, অধ্যাপক নিজে ছিলেন, তিনি শিক্ষামন্ত্রক দায়িত্ব নেওয়ার পরে যে মন্ত্রকের একটি সামার ভ্যাকেশনের সার্কুলার তিনি পাঠ করতে পারেন না মিডিয়ার সামনে, সেটা মুখ্যমন্ত্রী কেড়ে নিয়ে পাঠ করেন, তাহলে তার থেকে তুমি এর চেয়ে বেশি কি বেটার আশা করবে? এন্টায়ার এসএসসিটা হলো শিক্ষা দপ্তরের আধিকারিক, কর্মচারী এবং শিক্ষামন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে এসএসসির
অবশ্যই এসএসসি করেছে, কিন্তু এসএসসির পুরো এন্টায়ার টিমটাকে তো সাপোর্ট করতে হয়েছে কাউকে না কাউকে। এসএসসি একটা স্বতন্ত্র সংস্থা, এখানে মুখ্যমন্ত্রী বা সরকারের বা শিক্ষা দপ্তরের সেখানে নাক গলানোর জায়গাই নেই। তাহলে প্রশ্নটা হচ্ছে, যেই এসএসসি একটা অটোনোমাস বডি বামেরা তৈরি করেছিল 1997 সালের বিধানসভা অধিবেশনে, 98 থেকে এসএসসি শুরু হয়, প্রথম এসএসসি 98-এ। সেই এসএসসির কৃতিত্বকে খাটো করে মুখ্যমন্ত্রীকে অনুপ্রেরণার প্রতীক বানিয়ে দিয়ে তিনি তো আখিরে এসএসসির সাইট খুলতে পারেনি, এটা করতে পারেনি, সেগুলো প্রশ্ন নয়, তিনি আখিরে মুখ্যমন্ত্রীকে একটু তেল মেরে নিলেন, বাটার মেরে নিলেন, যাতে সামনের নির্বাচনে যেন ব্রাত্য বসুর সিটটা কনফার্ম হয়। এই মুখ্যমন্ত্রী তো বলেছিলেন এসএসসি ঘুঘুর ভাষা। হ্যাঁ, এসএসসি ঘুঘুর ভাষা, আর শুধু তাই নয়, এরকম অনেক স্টেটমেন্ট আমি ছেড়ে দিলাম। আচ্ছা, ব্রাত্যবাবু পুরো সাকসেসের অংশীদার করলেন অনুপ্রেরণার প্রতীক মুখ্যমন্ত্রীকে, যেমন তার দলের একাধিক নেতামন্ত্রী, চুনোপটি, আধিকারিক থেকে শুরু করে সবাই করেন। বাচ্চা জন্মালেও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, বা একটা মানে পাবলিক টয়লেট, পাবলিক ল্যাট্রিন উদ্বোধন করলো সরকারি টাকায়, ওটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, সব মেনে নিলাম। তাহলে আজকে যে সাইটটা খুলছে না, 12 ঘন্টার উপরে হয়ে গেলো সাইটটা খুলছে না, এই ব্যর্থতার দায়টাও তাহলে মুখ্যমন্ত্রীর। দুর্নীতি তো অবশ্যই, এই যে রাজ্যের 43টা দপ্তরে দুর্নীতি, 43টাই দপ্তর মানে ক্যাবিনেটের, মুখ্যমন্ত্রী লেট, ক্যাবিনেটের মাথা। 164 এইচ উপধারায় স্পষ্ট বলা আছে যে ক্যাবিনেটের কোথাও দুর্নীতি হলে তার কালেকটিভ রেসপন্সিবিলিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর, ক্যাবিনেটের মাথা যিনি, ভারতবর্ষের ক্ষেত্রে হলে প্রধানমন্ত্রীর। তাহলে প্রশ্নটা হচ্ছে, আমি ভালো কাজের ইয়েটা করব, অনুপ্রেরণার এই বিজ্ঞাপনটা দেব, কিন্তু যখনই দুর্নীতি হবে আমি তো জানি না। চুরি হলে ওটা পার্থর ব্যক্তিগত স্তরে দুর্নীতি করেছে, বালু চুরি করেছে ব্যক্তিগত, এই যে ব্যক্তিগত বলে পাশ কাটিয়ে নেওয়া, এটা কিন্তু তৃণমূলের পুরনো খেলা। ধরো এই এসএসসিটাই আগামীতে এই এসএসসির রিক্রুটমেন্টে তো এখন অনেক দেরি, সবে ভেরিফিকেশন হবে, তারপরে আরও স্টেপ, পার্সোনালিটি টেস্ট হবে, তারপরে তার ভিত্তিতে র্যাঙ্ক করে কাউন্সিলিং হবে, বেটার কে কেমন স্কুল পাবে না পাবে। এই পুরো প্রক্রিয়াতে ধরো কোথাও দুর্নীতি ধরা পড়লো, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী দায় নেবেন তো? না, নেবেন না। তখন এই ব্রাত্য বসুই বলবেন বা এই মুখ্যমন্ত্রীই বলবেন, আমি তো জানতাম না। তাহলে এই যে তখন স্ক্রিপ্টগোট, বলির পাঠা কাউকে খোঁজার চেষ্টা হবে। তাহলে এই যে ডিনাইং পলিটিক্সটা, সাফল্য পেলে আমি তার অংশীদার, আর যদি চুরি হয়, বিফল হয়, দুর্নীতি হয়, তাহলে তার অংশীদার কোনো একজন। এই খেলাটা রাজ্যে এই 14 বছর ধরে কন্টিনিউয়াস মমতা ব্যানার্জি করে যাচ্ছে। ফলে তারপরেও বলছি, দীর্ঘ 14 বছরের প্রতীক্ষার পরে একটা অন্তত চাকরির পাওয়ার সুযোগ হয়েছে। আশা করছি যে কজন ছেলে মেয়ে, আমি যোগ্য যারা চাকরি হারালো তাদের কয়জন এই প্যানেলে চান্স পাবে না পাবে আমি জানি না, ওটা ফাইনালি জানা যাবে। কিন্তু যারা নতুন চাকরি দিয়েছে, ভাই বোনেরা, আমার একটা বড় অংশের স্টুডেন্টও দীর্ঘ প্রতীক্ষায় বসেছিল, তাদের জন্য আগামীতে শুভেচ্ছা রইল, যেন সুস্থভাবে মাথা উঁচু করে জাতির মেরুদণ্ড বা জাতি গঠনের যে মূল কারিগর শিক্ষক, সেই শিক্ষকের শিক্ষকতার চাকরিটা যেন তোমরা করতে পাও সুযোগ।